গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে আজকের প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করবে। এবং যুক্ত হওয়ার আগে একবার ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দিবে স্যার, এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে? 55 এর 37 কত শতাংশ? 55 এর 37 কত শতাংশ? একেবারে জলের মতো সহজ প্রশ্ন রয়েছে এবং পেপারে আসার মতো প্রশ্ন। এত সহজ প্রশ্ন, কিছু প্রশ্ন আসবে তোমাদের পেপারে, দেখবে যে খুব সহজ, একেবারে সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। কিছু থাকবে মিডিয়াম সাইজের, অর্থাৎ একটু সময় নেবে, আর দু একটা প্রশ্ন পাবে এমন টাইপের যেটা একটু হার্ড আসবে। কিন্তু যদি প্র্যাকটিস ঠিকঠাক করে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তাহলে পেপারটা কিন্তু এই তিনভাবেই তৈরি হয়। কিছু প্রশ্ন থাকবে একেবারে ইজি, যেটা সবাই করতে পারবে। কিছু প্রশ্ন থাকবে একটু যারা অ্যাভারেজ রয়েছে তারাও করতে পারবে। আর কিছু দু একটা প্রশ্ন থাকবে এমন যে একটু টাইম টেকিং হবে, যেটা করার জন্য তোমাদেরকে প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। বা যে যত প্র্যাকটিস করবে সে যত ভালো করে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে। তাহলে চলো, খুব সুন্দর প্রশ্ন। কি বলছে? 55 এর 37 কত শতাংশ? 55 এর 37 কার মধ্যে স্যার বলেছে? 55 এর, অর্থাৎ 55টা নিতে বসবে। 55 এর 37 অর্থাৎ বলছে 55 ভাগের মধ্যে 37 ভাগ কত শতাংশ? কত শতাংশ বলতে কি কত শতকরা, মানে 100-র মধ্যে কত? কাটাকাটি করো, 5 দ্বারা 5 11 55, 5 দ্বারা 5 20 100। তাহলে উপরে কত হয়ে যাবে স্যার? 7 2 14, 4 হাতে হলো 1, 3 2 6 এর আগে 7, 740/11। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? 6 11 66, আর 7 11 77, 11 2 22, 8 7 11 77, 67.27%। যদি আমি ভাগ করি তাহলে পেয়ে যাব 67.27%। কোথায় রয়েছে স্যার? অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন সি দাগের উত্তরটা একেবারে সঠিক হবে। কিছু ছিল না প্রশ্নে। আশা করি তোমরা আমি করার আগে অ্যান্সারটা করে দিয়েছো, কারণ একেবারে সহজ প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্নটা পড়বে তোমরা। কি বলছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,25,000। যদি জনসংখ্যা প্রতি বছর 2% করে বৃদ্ধি পায় তাহলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা বৃদ্ধি থেকে রয়েছে জনসংখ্যা সংক্রান্ত প্রশ্ন। কীভাবে করবো স্যার? দেখো, দুই রকম ভাবে করা যায়। আমি কালকে তোমাদেরকে বলেছিলাম। দেখো কিভাবে করবে। বর্তমানে কত রয়েছে? 12,000, 1,25,000, তাই তো? 1,25,000 রয়েছে, 1,25,000 রয়েছে বর্তমানে। তাহলে বলছে প্রত্যেক বছর 2% করে বৃদ্ধি পাচ্ছে। 2% মানে কি স্যার? দেখো তো, 2% মানে 2/100, কাটাকাটি করতে গেলে 1/50, তাই তো? তার মানে আজকে যদি বর্তমানে যদি 50 জন থাকে তাহলে 1 বছর পর 1 জন করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে হয়ে যাবে কতজন? 51 জন, তাই তো? ঠিক তো? তার মানে আমার জনসংখ্যা রয়েছে কত বর্তমানে? 1,25,000। তার মানে 1 বছর পরে স্যার কত হয়ে যাবে? 51/50। তার মানে কত বছরের হিসাব বলেছে স্যার? আমাকে হিসাব বলেছে 3 বছর পর জনসংখ্যা কত হবে। তার মানে কি করে দিব স্যার? এটা একটু আমরা নিচে লিখব। তার মানে 3 বার আমরা করে দেব গুণ। তাহলে কাটাকাটি করো, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 5 5 5 25, 5 25 125, 125 কাটবে 1 হবে। তাহলে 51 গুণিত 51 গুণিত 51 কত হয়ে যাবে স্যার? দেখো 51 ইন্টু 51 করলে কত হয়ে যাবে? 51 1 5 2 10 শূন্য হাতে থাকলো 1, 5 25 আর 26 গুণিত থাকলো 51। তার মানে 51 ইন্টু 51 করতে গেলে কত পাবো স্যার? 2601 গুণিত 5, তারপরে গুণিত কত আছে? 51, একটা 51 বেঁচে আছে, 51 দ্বারা গুণ করে দেয়। তার মানে 51 একে 51 1 হাতে থাকলো 5, তার মানে 5 বসে গেল। 6 একে 6, 5 30, 30 হাতে থাকবে, তার মানে 51 2 102 আর 30 132। তার মানে 1,32,651 হয়ে যাবে আমার 3 বছর পরে জনসংখ্যা। তার মানে ওই শহরের জনসংখ্যা কত হয়ে যাবে স্যার 3 বছর পরে? 3 বছর পরে হয়ে যাবে 1,32,651। কোথায় রয়েছে স্যার? অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো, এক তো আমরা এইভাবে করতে পারবো। কি বলছে? 2% হারে আমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2% হারে বৃদ্ধি পাওয়া মানে কি? 2/100, কাটাকাটি করতে গেলে 1/50। অর্থাৎ প্রথম বছরের শুরুতে যদি 50 জন থাকে তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 1 জন বৃদ্ধি পাবে, অর্থাৎ 50 জনে 1 জন বৃদ্ধি পাচ্ছে, মানে বছর শেষে কত হয়ে যাবে? 51 জন। 50 জনটা হয়ে যাচ্ছে 1 বছর পরে কত? 51 জন। তাহলে 1,25,000
মানুষ 1 বছর পরে কত হয়ে যাবে ইন্টু 51/50। তাহলে কত বছরের হিসাব বলেছে 3 বছরের, তাহলে 3 বার গুণ করে দেব, করে পেয়ে যাব এটা। এটা তো গেল একটা। আর একটা রুলস কি আছে বলেছিলাম আমি, যে 2% মানে কত পেলাম 1/50, তাই তো। তার মানে আজ জনসংখ্যা কত আছে আর পরে, অর্থাৎ আজ কত আছে, যদি 50 জন থাকে তাহলে একজন বৃদ্ধি পাবে 1 বছর পরে, অর্থাৎ হয়ে যাবে 51 জন। তাহলে আজকে যদি 50 জন থাকে তাহলে 1 বছর পর কত হয়ে যাচ্ছে স্যার, একজন বৃদ্ধি পেয়ে 51 জন। তাহলে কত বছরের হিসাব বলেছে 50 51 50 51, 3 বছরের হিসাব বলেছে, তাহলে 3 বার লিখবো, একই জিনিস 3 বার লিখবো। গুণ করে দাও, 50 গুণিত 50 গুণিত 50, আর এখানে হয়ে যাবে 51 গুণিত 51 গুণিত 51। তাহলে আমাদেরকে কি বলেছে প্রশ্নে, বর্তমান জনসংখ্যা কত 1,25,000। আর আমরা এখানে আজ অর্থাৎ বর্তমান জনসংখ্যা কত পেলাম এত, তার মানে এত এর মানটা কত হয়ে যাবে স্যার 1,25,000। তাহলে একের মান কত হয়ে যাবে 1,25,000 বাই 50 ইন্টু 50 ইন্টু 50। তাহলে আমাকে কি চেয়েছে 3 বছর পরে, তার মানে 3 বছর পরে কত রয়েছে 3 বছর পরে এত, তার মানে এতর মান কত যাবে ইন্টু করে দিব, পেয়ে যাব আমরা উত্তর। যেভাবে করতে পারো, এই এই টাইপও আমি দেখিয়ে রেখেছি, সেই জন্য পুরো করলাম না, তোমাদেরকে বলে দিলাম কীভাবে করবে তোমরা। চলো পরের প্রশ্ন দেখবে, দুটি সংখ্যার অনুপাত 3:8, প্রতি সংখ্যার সাথে 8 যোগ করলে অনুপাত 1:2 হবে, তাহলে প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে অনুপাত কত হবে। তাহলে দেখো দুটি সংখ্যার আমার অনুপাত কত বলে দিয়েছে স্যার, দুটি সংখ্যা রয়েছে যাদের অনুপাত বলে দিয়েছে 3:8, 3:8 অর্থাৎ 3:8। তার মানে আমি ধরে নিব একটা সংখ্যা 3x, একটা সংখ্যা ধরে নিব কত 8x। এবার বলে দিয়েছে যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 8 যদি যোগ করা হয়, তার মানে 8 যোগ করে দাও, তাহলে 3x প্লাস কত হয়ে যাবে এটা 8। এবার এটার সঙ্গে 8 যোগ করলে কত হবে 8x প্লাস 8। তাহলে আমরা পেয়ে গেলাম 8 যোগ করে সংখ্যা দুটা। এবার বলছে যদি 8 যোগ করা হয় তাহলে অনুপাতটা হবে, এই দুটো সংখ্যার সাথে যদি আমরা 8 করে যোগ করি তাহলে এদের অনুপাতটা কত হয়ে যাবে বলছে 1:2 হয়ে যাবে। তাহলে এদের অনুপাতটা কত পেয়ে গেলাম 1:2। তার মানে এটাকে কি লিখতে পারি 3x প্লাস 8/8x প্লাস 8 সমান 1/2। কোনাকুনি গুণ করবো স্যার, 3 2 6x প্লাস 8 2 16 সমান হয়ে যাবে কত আমাদের, এটা গুণ করো এটা, তার মানে 8x প্লাস 8। তার মানে দেখো এখান থেকে 8xটা এপারে আসবে মাইনাস হবে, তার মানে এখানে কত থাকবে 6x মাইনাস 8x সমান 2x, আর এই 16টা ওপরে গিয়ে মাইনাস হবে, তাহলে প্লাস 8 মাইনাস 16 কত হয়ে যাবে -8। মাইনাস মাইনাস কাটবে, x এর ভ্যালু 2 দুগুণে 4, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 4। তার মানে x এর ভ্যালু যদি 4 পেয়ে যায় তাহলে একটা সংখ্যা কত ছিল স্যার 3x, তার মানে 3 ইন্টু এক্স, তার মানে কত হয়ে যাবে 3 গুণিত এক্স এর মান কত পেলাম 4 সমান একটা সংখ্যা কত হয়ে গেল 12। দ্বিতীয় সংখ্যা কত ছিল 8x, তার মানে 8 গুণিত এক্স, অর্থাৎ 8 গুণিত এক্স এর ভ্যালু কত 4 আছে, তাহলে 4 8 32, তার মানে পেয়ে গেলাম কত 12 আর 32। তার মানে সংখ্যা দুটো কি কি ছিল স্যার 12 আর 32। এবার আমাকে কি বলেছে প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে অনুপাত কত হবে, প্রত্যেকটা সংখ্যা থেকে 4 বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে স্যার 8, এটা থেকে বিয়োগ 4 করলে কত হয়ে যাবে স্যার 28। তাহলে এখন তাদের অনুপাতটা কত হয়ে যাবে 8:28 হয়ে যাবে। 4 বিয়োগ করার পরে সংখ্যা দুটো কি পেলাম 8:28, তাহলে 8 পেলাম একটা 28 পেলাম, তাহলে 8 আর 28 এর অনুপাত কত হয়ে যাবে 8:28, তাহলে 4 দ্বারা কাটো, 4 2 8, 4 7 28, তাহলে 2:7 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির অনুপাত স্যার কত হয়ে যাবে, এখন সংখ্যা দুটির অনুপাত হয়ে যাবে আমাদের 2:7। আশা করি বুঝতে পেরেছো। দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:8, তাহলে আমরা ধরে নেব একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 8x। এবার বলছে সংখ্যা দুটির সঙ্গে যদি 8 যোগ করা হয়, তাহলে 8 যোগ করে দিলাম 3x প্লাস 8 8x প্লাস 8, তাহলে 8 যোগ করলে তাদের অনুপাতটা কত হয়ে যাবে, আমরা অনুপাতটা করে দেবো, অনুপাত বলেছে 1:2 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো x এর ভ্যালু 4, x এর ভ্যালু যখন 4 পেয়ে যাবো তাহলে মানটা এখানে বসিয়ে দিব, তাহলে 3x 3 ইন্টু কি হয়ে যাবে 4, তাহলে 3 4 12, তাহলে একটা সংখ্যা কত পেলাম স্যার 12। দ্বিতীয় সংখ্যা কি ছিল 8x, 8 ইন্টু 4, তাহলে 4 8 32, তার মানে পেয়ে গেলাম একটা সংখ্যা 32, একটা সংখ্যা 12, একটা সংখ্যা 32। এবার আমাকে বলছে যে সংখ্যা দুটি থেকে যদি 4 বিয়োগ করা হয়, তাহলে 4 বিয়োগ করে তার দুটো সংখ্যা থেকে কত পাবো, একটা সংখ্যা 8, একটা সংখ্যা 28। তাহলে বলছে সংখ্যা দুটির অনুপাত কত হবে, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হয়ে যাবে 8:28, 8:28। তাহলে কাটাকাটি করতে গেলে কত হয়ে যাবে স্যার 4 দ্বারা ভাগ যাবে দুটোকে, 4 2 8, 4 7 28, 2:7। যেহেতু আমরা জানি অনুপাত মানে কি সর্বনিম্ন আকারে প্রকাশ করা, অর্থাৎ কেটে কুটে একবারে ছোট আকারে প্রকাশ করা, তাহলে কত হয়ে গেল 2:7 হয়ে গেল আমাদের উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে। কি বলছে আমার প্রশ্ন, একজন লোক 135 টাকা দিয়ে একটি খেলনা গাড়ি কিনে 150 টাকা দিয়ে বিক্রি করে তার লাভের শতাংশ নির্ণয় করা একেবারে জলের মতো সহজ, আমি না করে দিলেও করে দিতে পারবে, দেখো সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। কত বলছে 135 টাকা দিয়ে একটা খেলনা গাড়ি কিনছে আর বিক্রি করছে কত টাকাতে স্যার
এত টাকা 125 টাকাতে কিনে আমার বিক্রি করে দিচ্ছে 150 টাকাতে। তুমি একটা জিনিস 125 টাকাতে কিনে 150 টাকাতে বিক্রি করছো, তাহলে কত টাকা লাভে বিক্রি করছো স্যার? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, তাহলে 150 থেকে 150 125 বাদ দিলে 15 টাকা লাভ করছো। 15 টাকা লাভ করছো কত টাকার জিনিস বিক্রি করে? 135 টাকার জিনিস বিক্রি করে, তাহলে 100-তে কত? শতকরা লাভ বের করতে বলেছে। তার মানে দেখো 135-এ কিনলে 150-তে বিক্রি করলে, তাহলে লাভ কত? লাভ পেয়ে গেলাম 15 টাকা। তাহলে তুমি নিজের পকেট থেকে লাগিয়েছিলে কত টাকা? 135 টাকা কিনতে লাগিয়েছিলে, তাহলে 135 টাকার জিনিস বিক্রি করে 15 টাকা লাভ করলে, তাহলে 100-তে কত? শতকরা বের করতে গেলে কি 100% দ্বারা গুণ করে দিই, তাহলে 5 দ্বারা কাটো, 3 5 15, 5 দ্বারা 5 2 10, 3 হ্যাঁ 3 9 27, তাহলে 100/9 সমান ভাগ যদি করে দিই তাহলে কত হয়ে যাবে? 11.11% হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে স্যার শতকরা লাভ? শতকরা লাভটা হয়ে যাবে 11.11%। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। একেবারে সহজ প্রশ্ন ছিল, কিছুই নেই প্রশ্নগুলোতে, একেবারে সহজ। আর পেপারও কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন দেখতে পাবে, মাস্ট দেখতে পাবে। যারা ভালো করে প্র্যাকটিস করে যাবে তারা কিন্তু দেখতে পাবে। আর আমি তোমাদের প্রথম ব্যাচ শুরু করেছিলাম যখন আমি পড়াতে শুরু করি অনলাইন প্ল্যাটফর্মে, তো আমি শুরু করেছিলাম এসএসসি জিডির, যেখানে আমি কনসেপ্ট ক্লাস 3 মাসের মধ্যে কমপ্লিট করেছিলাম। অর্থাৎ এসএসসি জিডির যত চ্যাপ্টার থাকে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কি করেছিলাম? কনসেপ্ট ওয়াইজ আমি শেষ করেছিলাম, অর্থাৎ করিয়েছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট ওয়াইজ 3 মাসের মধ্যে আমি শেষ করেছিলাম প্রত্যেকটা টাইপ ধরে ধরে। এবং যখনই কনসেপ্ট শেষ হয়ে গিয়েছিল বাকি 3 মাস আমি করেছিলাম কি? প্র্যাকটিস সেট করিয়েছিলাম, প্রত্যেকটা 10টা করে প্রশ্নের প্র্যাকটিস সেট করিয়েছিলাম। এবং আজকে আমাদের এসএসসি জিডি পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা দিতে গিয়ে যারা এখান থেকে পড়েছো আমার কাছ থেকে, আমি যেগুলো করিয়েছি তোমরা দেখবে যে 90% প্রশ্ন কমন এসছে। আমি তো বলেছিলাম প্যাটার্ন কমন আসবে, অনেক প্রশ্ন হুবাহুও কমন এসছে। তাহলে স্যার তোমরাও প্রত্যেকটা জিনিস পড়ো, এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও। প্রত্যেকটা জিনিস একেবারে প্যাটার্ন, সেম প্যাটার্ন কমন পাবে। প্রশ্ন ভাষা চেঞ্জ থাকতে পারে, নামগুলো চেঞ্জ থাকতে পারে, রামের জায়গাতে সাম থাকতে পারে, 10-এর জায়গাতে 20% দিতে পারে, কিন্তু তোমার প্যাটার্ন সেম থাকবে স্যার। যে প্যাটার্নে তোমরা যে পদ্ধতিতে অঙ্কগুলো করছো সেই পদ্ধতিটা একই থাকবে, অর্থাৎ সেম পদ্ধতিতে তোমাকে প্রশ্ন উত্তর করে আসতে হবে। চলো কি বলছে? 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। প্রথম 3টি সংখ্যার গুণফল 255 এবং 3টির শেষ গুণফল হচ্ছে 1955। বৃহত্তম মৌলিক সংখ্যাটি খুঁজো। তার মানে 4টা আমার কি বলেছে? মৌলিক সংখ্যা। তাহলে 4টা মৌলিক সংখ্যা ধরে নিব, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। তাহলে বলেছে প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফল, তার মানে এ গুণিত বি গুণিত সি। প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফল কত বলে দিয়েছে স্যার? 255, 255। আর বলছে শেষের 3টি মৌলিক সংখ্যার গুণফল, অর্থাৎ এই 3টি সংখ্যার গুণফল বি গুণিত সি গুণিত ডি, এই 3টি মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে কত? 1955। তাহলে বলছে আমাকে বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত? বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো তো এখানে এ গুণিত বি গুণিত সি এর মান এত, বি গুণিত সি গুণিত ডি এর মান এত। আমি যদি দুটো সংখ্যাকে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যাবে? এ গুণিত বি গুণিত সি ভাজক বি গুণিত সি গুণিত ডি সমান কত হয়ে যাবে? এর মান কত ছিল? 255 ভাজক 1955। তার মানে দেখো এখানে, দেখো এটা হচ্ছে ঊর্ধ্ব ক্রমানুসারে বলেছে, ঊর্ধ্ব ক্রমানুসারে 4টি সংখ্যা। তার মানে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি? ছোট থেকে বড়। তার মানে সবচেয়ে ছোট কোনটা? এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে সবচেয়ে বড় সংখ্যা কি কোনটা? এটা। আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এ। এ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর ডি হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তার মানে এখান থেকে দেখো বিসি কাটলো, এ বাই ডি থাকলো, কাটাকাটি করব 3 দ্বারা, 3 8 24, 3 5 15, আর 3 6 18, 3, আচ্ছা এটা তো 3 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে না, 7 দ্বারা, 3 7 21, 9 দ্বারা, 9 দ্বারা 3 9, আচ্ছা এটা কত হয়ে যাবে? 25 রয়েছে, 255 আর 19, আচ্ছা 5 দ্বারাই তো যাবে, 5 5 25, 5 1 5, 5 দ্বারা, 3 5 15, 15, 5 9 45, 5 1 5। তার মানে এবার কত দ্বারা যাবে স্যার?
17 দ্বারা 17 3 17 51 আর 17 কে 17 17 2 34 আর 3 17 51, তাহলে থাকলো কত 3/23। তার মানে 3/23। তার মানে আমরা কি ধরেছিলাম, এটা কি ছিল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর ডিটা কি ছিল সবচেয়ে বড়। তাহলে আমাদেরকে কি জিজ্ঞাসা কি করেছে, বৃহত্তম মৌলিক সংখ্যা কি হবে। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যাটা কত পেলাম স্যার, বৃহত্তমটা কি ছিল ডি, আর ডি এর ভ্যালু কত পেয়ে গেলাম, ডি এর ভ্যালু পেয়ে গেলাম 23। তার মানে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যাটা মান কত স্যার 23। দেখো আমরা বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে 4টা মৌলিক সংখ্যা নিব যাদের প্রথম তিন গুণফল হচ্ছে 255 এবং শেষের তিনটির গুণফল হচ্ছে আমার 1955। তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি ছোট থেকে বড়, তার মানে ছোটটা নিলাম এ, তারপরে বি, সি, তারপরে ডি, তার মানে সবচেয়ে বড় কি স্যার ডি। তাহলে এই তিনটার গুণফল হচ্ছে 255 আর শেষের তিনটার গুণফল হচ্ছে এত। কাটাকাটি করব, এ বাই ডি থাকবে, যেখানে এটা হচ্ছে সবচেয়ে ছোট আর ডিটা হচ্ছে সবচেয়ে বড়। কাটাকাটি করে পেলাম 3/25, অর্থাৎ এ এর ভ্যালু 3, ডি এর ভ্যালু 23। যদি আমাকে জিজ্ঞাসা করতো যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কি হবে 3, তাহলে সবচেয়ে বড়টা কি হয়ে যাবে 23 হয়ে যাবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখবে স্যার। চলো নেক্সট প্রশ্ন কি বলছে স্যার, পড়বে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে। একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4455 সেমি স্কোয়ার এবং এর ব্যাস হচ্ছে 105 সেমি। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা কত। তাহলে দেখো প্রথমে ডায়াগ্রামটা তৈরি করো আমরা। এটা হচ্ছে কি আমাদের স্যার শঙ্কু, এটা কি স্যার আমাদের শঙ্কু। শঙ্কুর এটা হচ্ছে স্যার ব্যাসার্ধ, আর এটা যদি সম্পূর্ণটা আমরা নিই তাহলে এটা হয়ে যাবে ব্যাস। সম্পূর্ণটা হয়ে গেল ব্যাস, আর এটুকু হচ্ছে অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হয়ে গেল উচ্চতা এইচ, আর এটা হয়ে গেল তির্যক উচ্চতা এল, যাকে স্ল্যান্ট হাইটও বলে থাকি আমরা। তাহলে এটা হয়ে গেল তির্যক উচ্চতা। তাহলে কার মান চেয়েছে স্যার, এইটার মান আমাদেরকে বের করতে বলেছে, এইটুকুর মান, তির্যক উচ্চতার মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে তোমরা দুটো ফর্মুলা লিখে নাও। আমরা প্রথম প্র্যাকটিস গুলো যারা প্রথম থেকে করে আসছি দেখবে পরিমিতি চ্যাপ্টারের যত প্রশ্ন এসে প্রত্যেকটার কিন্তু আমি স্পেসিফিক সূত্র লিখে দিয়েছি। একটা একটা করে যখনই প্রশ্ন আসছে আমাদের সামনে নতুন নতুন, তখন প্রত্যেকটার আমি সূত্র লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সূত্রকে এক জায়গাতে করে তোমরা নোট করবে এবং যেখানে পড়াশোনা করছো যে টেবিলে বসে তার সামনে তোমরা লাগিয়ে দিবে, কারণ পরিমিতি চ্যাপ্টারের সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের সূত্র মুখস্থ থাকে স্যার, তাহলে তোমরা কিন্তু প্রশ্ন থেকে ডিরেক্টলি অ্যান্সার করতে পারবে, কারণ পরিমিতি চ্যাপ্টারের প্রশ্ন এচিয়ে পেঁচিয়ে থাকে না, ডিরেক্টলি থাকে। যদি তোমরা সূত্রটা মনে রাখতে পারো তাহলে সূত্র বসিয়ে অ্যান্সার বের করে নিতে পারবে। আর সূত্র যাদের মুখস্থ থাকবে না তারা কিন্তু ভুল করে আসবে, এটা 100% করেই আসতে পারবে না। সেই জন্য পরিমিতি চ্যাপ্টারের সূত্র মনে রাখো একেবারে। সেই প্রশ্নটা জয়টা আমার 1 থেকে 2টা যদি প্রশ্ন আসে পরিমিতি চ্যাপ্টারের পরীক্ষাতে, তাহলে সেই দুটো প্রশ্ন একেবারে আমাদের ছাকা নম্বর পেয়ে যাব। তাহলে দেখো দুটো প্রশ্ন লিখো। যখন বলবে শঙ্কুর বক্রতলের বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে ফর্মুলা হয়ে যাবে স্যার পাই আর এল বর্গ একক। বর্গ একক বলতে কি স্যার, যদি আমার ব্যাসার্ধ বা উচ্চতা সেমিতে থাকে তাহলে হয়ে যাবে সেমি স্কোয়ার, যদি আমার থাকে মিটারে তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে। এটা কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আর একটা হচ্ছে শঙ্কুর মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, বা এখান থেকে কমন নিতে পারো পাই আর, তাহলে থাকবে এল প্লাস আর বর্গ একক। তাহলে দেখো বুঝিয়ে দিচ্ছি ফর্মুলাটা, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। যদি বুঝে যাও তাহলে মুখস্থ রাখতেও সুবিধা হবে, মনে রাখতেও আমাদের সুবিধা হবে। তাহলে দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বলতে কি স্যার, এই যে বাঁকা তলটা রয়েছে শুধু এইটুকু তলটা, এই যে এইটুকু তলটা, এটুকু না, এটুকু আমার আলাদা, শুধু এই যে এই তলটা রয়েছে, এই তলটার ক্ষেত্রফলকে আমরা বলবো বাঁকা তলের ক্ষেত্রফল। যদি বলে শুধু বাঁকা তলের ক্ষেত্রফল তাহলে হয়ে যাবে পাই আর এল। আর যখনই বলে দিবে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো শঙ্কুর নিচে একটা তো আরো আমার ভূমি রয়েছে। শঙ্কুর ভূমিটা কার মতো দেখতে, আমার ব্যাসার্ধের মতো, গোলকের মতো, গোলক বলছি সরি, বৃত্তের মতো। তাহলে বৃত্তীয় তল রয়েছে একটা মাটির সঙ্গে যুক্ত, তাহলে এরও তো ক্ষেত্রফল আছে। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার যোগ করে দাও, তাহলে বক্রতল প্লাস ভূমিতলটা কত হয়ে যাবে, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে মোট ক্ষেত্রফলটা কত হয়ে গেল, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক।
যখন বলবে শুধু বক্রতলের ক্ষেত্রফল তখন হয়ে যাবে পাই আর এল, তার মানে এটুকুর কথা বলছে, এটুকুর কথা। বা প্রশ্নে যদি এরকম বলে দেয় যে শঙ্কু টাইপের একটা আমার ট্যাঙ্ক রয়েছে বা শঙ্কু টাইপের কোনো কিছু রয়েছে যেটাকে রং করতে এত টাকা খরচ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত, তাহলে বুঝে নেবে শুধু শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের কথা বলছে। যেহেতু এটা ভূমিতে তো রং করা যাবে না, যাবে কোথায়, শুধু এই উপরের অংশটিতে, তার মানে তখন ধরে নিবে যে শুধু বক্রতলের ক্ষেত্রফল বলছে, পাই আর এল এর কথা বলছে। কিন্তু যখনই আমার বলবে যে মোট ক্ষেত্রফল বলতে হয়ে যাবে আমাদের পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, অর্থাৎ নিচের ভূমি প্লাস এই বক্রতলটা। আশা করি বুঝতে পেরেছো। দুটো প্রশ্ন নোট খাতাতে তুলে নাও তোমরা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট সূত্র। চলো, তাহলে আমাদেরকে কি বলছে, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4455। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম, পাই আর এল, যার মানটা বলে দিয়েছে 4455 সেমি স্কোয়ার। তাহলে পায়ের মান কত স্যার, 22/7। আর এর মান কত স্যার, আর দেখো আমাকে ব্যাস বলেছে 105 সেমি, ব্যাস কত বলেছে, অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য বলেছে আমাকে 105 সেমি। তাহলে স্যার দেখো, ব্যাস যদি 105 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, আমি কি বলেছিলাম, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যদি 100 সেমি হয়, 105, তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিব। তার মানে আর এর মান কত পেলাম, 105/2 ইন্টু এল, এল এর মান বের করতে বলেছে 4455। তাহলে দেখো 7 দ্বারা কাটবো, 7 একে 7, 5 7 35, 2 দ্বারা কাটবো 11, এখানে 11 দ্বারা কাটবো 4 11 44, 0 5, 15 দ্বারা কাটবো 5 দ্বারা 3, 5 দ্বারা 5 8 40, 5 একে 5, 3 দ্বারা কাটবো 3 2 এ 6, 3 7 21। তাহলে এল এর মান কত পেয়ে গেলাম, 27 সেমি। তাহলে শুধু এল এর মানটা কত পেয়ে যাব আমরা, অর্থাৎ তির্যক উচ্চতা, এটার মানটা কত পেয়ে গেলাম স্যার, 27 সেমি। এখান থেকে আমরা এল এর মান পেয়ে গেলাম 27 সেমি, ব্যাসার্ধ পেয়ে গেছি 105/2। এইচ বের করতে গেলে কি করব স্যার, তার মানে এইটা দেখো, এটার মান পেয়ে গেলাম 27, এটার মান পেয়ে গেলাম 105/2। তাহলে এটার মান কি হয়ে যাবে, এটা কি একটা ত্রিভুজের কি স্যার, এটা অতিভুজ, আর এটা কি ভূমি। তাহলে উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতা সমান কি হয়ে যাবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন এইটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। চলো পরের প্রশ্ন দেখবে, বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে 4% হারে 1875 টাকা বৃদ্ধি পেয়ে 2028 টাকায় পৌঁছায়। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তাহলে সময়কাল কত হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে 4% হারে, 4% চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হারটা কত বলে দিয়েছে স্যার, 4%। 4% মানে কি স্যার, 4/100, কাটাকাটি করতে গেলে 25, অর্থাৎ 1/25। তার মানে আমার যদি 25 টাকা সুদে দিই, তার মানে 1 বছর পর কত টাকা বৃদ্ধি পাবে, 1 টাকা। তার মানে অ্যামাউন্টটা কত হয়ে যাবে স্যার, 26 টাকা। তাহলে 25 টাকা 1 বছর পরে হয়ে যাচ্ছে 26 টাকা। তাহলে বলছে আমাকে যে কত সময়ের মধ্যে 4% সুদের হারে 1875 টাকা বৃদ্ধি পেয়ে আমার 1875 টাকা বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 1875 টাকা কত বছরে হয়ে যাবে আমার, 2028 টাকা। 25 টাকা যদি 1 বছরে 26 টাকা হয়ে যায়, তাহলে এত টাকা কত বছরে আমার 2028 টাকা হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা ধরে নেব যে টি বছরে, যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা কি বলেছে, বার্ষিক, অর্থাৎ বছরের হিসাবে 1 বছরের কাউন্ট করতে বলেছে। তার মানে কি ধরে নেব, যে আমরা ধরে নেব যে টি বছরে। তাহলে 25 টাকা যদি 1 বছরে 26 হয়, তাহলে এত টাকা কত বছরে এত টাকা হবে, অর্থাৎ এত টাকা হচ্ছে, মানে কি সুদে আসলে এত টাকা হচ্ছে। তারপরে আমি ধরে নেব টি বছরে। তাহলে দেখো 26/25 তার পাওয়ারে টি সমান, কাটাকাটি করো 3 দ্বারা, 3 6 18, 3 7 21, 3 6 18, 3 6 18, 3 2 6, 3 5 15। তাহলে থাকলো কত, 6 7 6/625, তাই তো। তাহলে 26/25 তার পাওয়ারে টি, যার মানটা হয়ে যাবে 676 কার স্কোয়ার স্যার, 26 এর স্কোয়ার, আর 625 কার স্কোয়ার, 25 এর স্কোয়ার। তার মানে ঘিরে লিখতে পারি
26-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 676, 25-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 625। তারপরে আমরা কি লিখলাম 26/25 তার স্কোয়ার। তাহলে দেখো এখানেও 26/25, এখানেও 26/25 কাটলো, তাহলে থাকলো কি টি, আর এখানে কি থাকলো 2। তারপরে সময়টা কত হয়ে যাবে 2 বছর। তার মানে কত বছরে এত টাকা হয়ে যাবে স্যার 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে হয়ে যাবে 1875 টাকাটা 2028 টাকা। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও একবার। চলো পরের প্রশ্ন দেখবে। বলছে যদি a প্লাস বি যদি 25 হয়, a প্লাস বি কত বলেছে, a প্লাস বি আমার বলছে 25 হয়, আর বলছে a মাইনাস বি যদি আমার 7 হয়, a মাইনাস বি কত বলে দিয়েছে আমার, কত বলছে 7 হয়। তাহলে বলছে যে এ এবং বি এর গড় অনুপাত কত, গড় অনুপাত কত, গড় অনুপাত বলতে কি স্যার, আচ্ছা আমি পরে বলছি, আগে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এ এবং বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমরা দুটোকে যোগ করে দিব, যোগ করে দিলে কি হয়ে যাবে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে এ আর এ কত হয়ে যাবে 2a, যোগ করলে 25 আর সাথে হয়ে যাবে কত স্যার 32। তাহলে এর এটা কাটবে 16, তার মানে এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার 16 হয়ে গেল। এর ভ্যালু যদি 16 হয় তাহলে যে কোনো একটাতে আমরা মানটা বসিয়ে দিব 25। তার মানে এ প্লাস বি এ, বি সমান কত আছে স্যার 25, তাহলে এর ভ্যালুটা কত পেলাম 16, 16 বসিয়ে দাও, প্লাস বি সমান 25। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে স্যার 25 থেকে 16 বাদ দিব, হয়ে যাবে কত 9। তার মানে এর ভ্যালু পেয়ে গেলাম 16, বি এর ভ্যালু 9। তাহলে আমাকে বলেছে এ এবং বি এর গড় সমানুপাতি, গড় সমানুপাতি বলতে সবসময় মনে রাখবে গড় সমানুপাতি বলুক বা মধ্য সমানুপাতি বলুক, গড় বা মধ্য সমানুপাতি দুটো হচ্ছে একই জিনিস। তাহলে বের করতে গেলে কি করে দিতে হবে, গড় সমানুপাতি বা মধ্য সমানুপাতি বের করার নিয়ম কি, দুটো সংখ্যার রুট ওভার, তাহলে সংখ্যা দুটোর গুণফলের রুট করে দাও, বর্গমূল করে দাও। তার মানে কত হয়ে যাবে 4কে কি লিখতে পারি, 16কে 4 গুণিত 4, 9কে কি লিখতে পারি 3 গুণিত 3। তার মানে এখান থেকে কি পাবো, দুটো 4-এর জন্য একটা 4 গুণিত দুটো 3-এর জন্য একটা 3, আমার 3 4-এ 12 হয়ে যাবে আমাদের কি উত্তর। তার মানে এ এবং বি এর গড় সমানুপাতি কি স্যার 12। এবার এখানে দেখো একটা জিনিস, এটা তো গেল একরকম ভাবে, যারা এটুকুও ক্যালকুলেশন বুঝতে পারবে না, এমনও স্টুডেন্ট রয়েছে যারা এটুকুও ক্যালকুলেশন বুঝতে পারবে না, তাদের জন্য বলছি এ প্লাস বি এর মানটা কত বলে দিয়েছে স্যার 25, এ মাইনাস বি এর ভ্যালুটা কত বলে দিয়েছে 7। তাহলে আমরা দুটোকে যোগ করব, তাহলে এ প্লাস বি যোগ এ মাইনাস বি সমান 25। যেহেতু এখানে দুটোকে যোগ করছি তার মানে এটাও করে দিব আমরা কি যোগ, বা এ প্লাস বি যোগ এ মাইনাস বি, তাহলে 25 যোগ 7, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি সমান 25 আর সাথে 32। তাহলে মাইনাস বি প্লাস বি কাটলো, তাহলে 2 এর ভ্যালুটা কত হয়ে গেল 32, তাহলে এ এর ভ্যালু কত হয়ে যাবে 2 দুগুণা 16। তার মানে এখান থেকে কত পেয়ে যাবো আমরা 16, এর মান 16 পেয়ে গেলাম, সেই জন্য এখানে 16 বসিয়ে দাও। তার মানে এটা যদি এ এর ভ্যালুটা এখানে 16 বসিয়ে দেয় তাহলে বি এর ভ্যালুটা কত হয়ে যাবে 25 বিয়োগ 16 সমান হয়ে যাবে বি এর ভ্যালু 9 হয়ে যাবে। তার মানে এ এর ভ্যালু 16 পেয়ে গেলাম, বি এর ভ্যালু 9 পেয়ে গেলাম। তাহলে গড় সমানুপাতে বের করার নিয়ম তো অলরেডি আমি বলে দিয়েছি তোমাদেরকে কিভাবে বের করবে। চলো আচ্ছা, এখান থেকে ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে বুঝতে পেরেছো। না বুঝতে হলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, যে জায়গাগুলোতে বুঝতে পারছো না সেই জায়গাগুলোকে আমি আরও একটু রিপিট করে বলবো। এবং আশা করি যত প্র্যাকটিস সেট হবে দিনের পর দিন যত আমরা প্র্যাকটিস সেটের দিকে এগিয়ে যাব, যতগুলো প্র্যাকটিস সেট করবো, দেখবে যে বেশিরভাগ প্রশ্নই তোমাকে মনে হবে যে ঘুরে ফিরে একই জিনিস আসছে। প্র্যাকটিস সেট করার আমাদের লাভটা কি, এটাই যে আমরা যে পরীক্ষার প্যাটার্নে, অর্থাৎ পরীক্ষা হলে যে প্রশ্নটা আমরা পাবো, যে প্যাটার্ন থাকবে, কোন চ্যাপ্টারের প্রশ্ন কয়টা থাকবে, কি টাইপের প্রশ্ন থাকবে, সেইভাবে যদি আমরা পরীক্ষার প্যাটার্নে যদি আমরা প্র্যাকটিস সেট করে যাই, তাহলে দেখবে আমরা যদি একই জিনিসকে বারবার প্র্যাকটিস করি তাহলে কি হবে, জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেই জন্য পরীক্ষার প্যাটার্নে আমরা একই জিনিসকে বারবার প্র্যাকটিস করে যাব। নতুন নতুন প্রশ্ন টাইপগুলো একই থাকবে, আমরা প্র্যাকটিস করে যাব, পরীক্ষা হলে গিয়ে দেখবো যে সেম প্যাটার্ন এসছে এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারবো। সেই জন্য আমি বলবো যে পরীক্ষা তো হবেই আমাদের, আজ না হোক কাল হোক, কিন্তু যারা জিনিসটাকে ধরে রাখতে পারবে, যুদ্ধটা যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে তারা হবে জয়ী। যারা হেরে যাবে তারা আগেই কুইট করে বেরিয়ে যাবে, অর্থাৎ ছেড়ে বেরিয়ে যাবে। যারা আগে ছেড়ে বেরিয়ে যাবে তারা হেরে যাবে। সেই জন্য যুদ্ধের একটাই নিয়ম হচ্ছে যে
সুন্দর একটা প্ল্যানিংয়ের সাথে, সুন্দর একটা রণনীতির সঙ্গে, অর্থাৎ যুদ্ধনীতির সঙ্গে, একটা সুন্দর যুদ্ধনীতির সঙ্গে তুমি এই পরীক্ষাটাকে চারিদিক থেকে কাউন্টার করে রাখো। চারিদিক থেকে তুমি এই পরীক্ষাটাকে কাউন্টার করে রাখো। কারণ তুমি যে লং টাইমের জন্য খেলো, তাহলে তোমাকে একটু প্যাশন রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। একটু ধৈর্য রেখে যদি তুমি যুদ্ধটাকে লং টাইম পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই তুমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর পশ্চিমবঙ্গ পুলিশের একটা জিনিস বলে দিচ্ছি, যে টাইম অনেক সময় নেই, আমাদের পরীক্ষা হতে অনেক সময় নেই। তার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ধৈর্য হারিয়ে ফেলে এবং তারা প্র্যাকটিস সেট বন্ধ করে দেয়, তারা মাঝখানে ছেড়ে দেয়। এমনও হয় যে মাঝখানে ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু যারা শেষ থেকে একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখবে, তারা কিন্তু অ্যাডভান্স হয়ে যাবে এবং তারাই কাট অফ ক্লিয়ার করবে। বুঝেছো তো আমি কি বলতে চাইছি? তাহলে তোমরা জিনিসটাকে ধরে রাখো, পরীক্ষা হলে এর ফল পাবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।